আপনি ভবিষ্যৎবাণী করলেন যে এই 5 বছর পর 4 বছর পরে এটা হবে, কিন্তু আপনি যে কথাটা এখন বলছেন যেটা দুদিন পরে আপনি সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যাবেন, সেটা বলবেন কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে এই, ধরুন মোদী যে উদাহরণটা আনলেন, প্রেস সচিব, আমি তার কাগজে কলমে ধরে নিলাম তাত্ত্বিকভাবে, পার্সোনাল লেভেলে এই কথাটা বলা হয়েছে, কিন্তু আপনি জয়েন্ট কমিউনিকে দেখবেন তো ওখানে কি বলা হয়েছে। আপনি ওখানে থাকা মিটিং এ সব কথা বলতে পারেন না। যদি আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি বলে থাকেন আপনি এটা বলার মাধ্যমে, বাইরে প্রকাশ্যে বলার মাধ্যমে প্রমাণ করলেন আপনি জানেনই না কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বাইরে বলা যাবে না। নাম্বার 2, যখন তারা অফিসিয়ালি এটা অস্বীকার করছে, এবং আমি মনে করি না মোদী আসলে এরকম কথা বলেছেন, কারণ মোদীর শেখ হাসিনার প্রতি যে অ্যাটিটিউড, এই যে ডক্টর ইউনূস ব্রিটেনে চ্যাথাম হাউসের সাথে ক্লিয়ারলি বলেছেন, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ডক্টর ইউনূস ব্রিটেনে যাওয়ার আমার কাছে চ্যাথাম হাউসের যে ইন্টারভিউ, সেটা রাদার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হতে পারে। জি, তো সেখানে মোদীর এই অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি মোদীর কোনো কারণ নেই শেখ হাসিনা সম্পর্কে এরকম মন্তব্য প্রধান উপদেষ্টার কাছে করা। তো এখন আমি আপনার সাথে একমত যে ওনাকে তো আসলে সরকারের দিক থেকে যথেষ্ট পরিমাণ অ্যালার্ট করা উচিত, এবং এই সরকারের বহু ক্ষেত্রে ইমেজের ক্ষতি উনি তার জায়গা থেকে করেছেন। আমি অনেক সময় ইভেন তার দেয়া স্টেটাস নিয়ে, যেমন একটা উদাহরণ দিই, এই সরকারকে 5 বছর চায়। রমজানের ঈদের যখন লোকজন ডক্টর ইউনূস 5 বছর করছে, এক ভদ্রলোক স্টেটাস দিয়েছেন ইউনূসকে ওই ভিডিওটা শেয়ার করে যে ডক্টর ইউনূস 5 বছর থাকুন, আমরা চাই, কিন্তু হয়তো থাকবেন না, আমরা আর কাউকে পাবো না, এরকম ওটা উনি শেয়ার করছেন। তারপরে ধরুন এক হুজুর ওয়াজ করছেন, তার মুসল্লিদেরকে নিয়ে পার্টিসিপেট করিয়ে বলছেন, আল্লাহ ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন এই জমিনে যেন কোনোদিন ইলেকশন না হয়। মিস্টার শফিক উপরে একটা ছোট ইনিশিয়াল দিয়েছেন যে না, আমরা কিন্তু নির্বাচন করব, বাট হি শেয়ারড দিস ভিডিও। খেয়াল করুন, একটা সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ এগুলো করতে পারেন কিনা এটা তার তো বোঝা উচিত। উনি করেছেন। এরকম আরো বহু ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে, দেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, ইন্ডিয়ান চ্যানেলে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যারা তাদের সরকারকে ক্রিটিসাইজ করে তাদের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন, এরকমই উদ্ভট। তাকে অনেক আগেই আসলে এসব ব্যাপারে অ্যালার্ট করা উচিত ছিল। আসলে যেটা হয়েছে, উনি আরেকটু একটু যোগ করে রাখি, উনি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এটা বুঝতে হবে। তার মানে প্রধান উপদেষ্টা কি করছেন না করছেন সেগুলো ক্লিয়ার করা, সেগুলো বলাই তার কাজ, অন্তত তার পজিশন তাই বলে। উনি সরকারের মুখপাত্র নন, উনি সরকারের যাবতীয় সবকিছু নিয়ে অ্যাড্রেস করার কথা ওনার ছিল না। জি, এই কার কি কথা ছিল সেই জায়গাটাও আরেকটু বুঝতে চাই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী? ধরেন এটা যদি সরকারি একটা সফর হয়, দ্বিপক্ষিক কোনো সফর হয়, যেমনটি আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন, বা মানে যদি রিলেট করার চেষ্টা করি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসলে কিভাবে প্রাসঙ্গিক? এটা আমার একটা ব্যাখ্যা আছে, আমি তাই বলছি কথাটা। উনি আসলে আমাদের এখন ডেপুটি চিফ অ্যাডভাইজার ডিফ্যাক্টো, পদ লেখা নাই, কিন্তু আমি এই মানুষটা, আপনি খেয়াল করেন, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মানুষ উনি, ডক্টর ইউনূসের পর। উনি প্রথম মন্ত্রী হিসাবেই হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা এবং সরকারের কি যেন অগ্রাধিকার বিষয়ক ইস্যুগুলোর জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছে, তখনই উনি মন্ত্রী। লেটার উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, শুধু না, ওনাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোর ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সাহায্য করতেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং ইতিহাসে প্রথমবার বাংলাদেশে কিন্তু কোনোদিনও কোনো প্রাইম মিনিস্টার তার ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বের সাথে আর কাউকে নেন নাই, এখানে ওনাকে নেওয়া হয়েছে। তো উনি ভীষণ প্রভাবশালী এবং ওনাকে এই কারণেই নেওয়া হয়েছে। আপনি রাইটলি বলছেন, একটা পররাষ্ট্র উপদেষ্টা নেই, শুধু সেটা না, আমি এই জিনিসটা প্রথম আইডেন্টিফাই করেছিলাম যখন প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন, ফিরে আসার পর যে ব্রিফিং সেখানে মিস্টার খলিল ছিলেন, এবং আমি এই প্রশ্নটা করেছি যেখানে প্রধান মানে পররাষ্ট্র উপদেষ্টা কোথায়, তখনও তিনি নিরাপত্তা উপদেষ্টা হন না, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে এই যাবতীয় কথা বলছেন। এবং আমি ফান করে বলছিলাম তিনি কি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন, হলে যেটা ক্লিয়ার করে ফেলে করা উচিত, এটার মধ্যে রকম কোনো অ্যাম্বিগুইটি রাখা দরকার নেই। সো এটা একদম ক্লিয়ার যে ইনি এই মুহূর্তে সরকারের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, ডক্টর ইউনূসের বাইরে। জানি না, হু নোজ, ইভেন ডক্টর ইউনূসের চাইতে বেশি পাওয়ারফুল উনি কিনা, তো সেটার একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। জি, মানে তিনি আসলে তারেক রহমানের সাথে বৈঠকের পরেও তাকেই যৌথ বিবৃতি দেখা গেছে। আসলে একে একে আসি বৈঠকে, সেই বৈঠকেও তিনি কিভাবে তাকে নিয়ে অনেক আপত্তির জায়গা তো বিএনপি তুলেছে। সেই বিষয়ে কথা বলার আগে আপনি বলছিলেন চ্যাথাম হাউসের সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেখানে একটু আসি। মানে একে একে ধারাবাহিকভাবে যদি যাই কথা বলি, সেখানে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে পরবর্তী সরকারের অংশ হবেন কিনা। তিনি বলছেন সেই ইচ্ছে তার একেবারেই নাই।
এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ ওই যে আপনি বলছিলেন যে শফিক সাহেব শেয়ার করছেন যে আরো 5 বছর থাকুন, স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তা দিয়ে শুনছেন যে আরো 5 বছর থাকুন, ওয়াজে শোনা যাচ্ছে, নানান জায়গায় শোনা যাচ্ছে, একটা ক্যাম্পেইন আছে, সেখানে তিনি আসলে এটি পরিষ্কার করছেন। পরিষ্কার কি হচ্ছে? মানে পরবর্তী সরকারে তিনি আসলে কিছু থাকতে চান না, কারণ আমি যতদূর বুঝি তিনি যে জায়গাটায় গেছেন প্রধান উপদেষ্টার মতো জায়গায়, তারপর আসলে আর কিছু ওনার পক্ষে থাকা সম্ভব না। এখন কেউ কেউ আলাপ রাষ্ট্রপতি করতে হতে পারে, চান এরকম একটা জায়গাও অনেক শোনা যায়। আমি শুনেছি, আমি ওই জায়গায় আসছি। রাষ্ট্রপতি হওয়া কিন্তু সরকারের অংশ হওয়া না। আমাদের কনস্টিটিউশনের যে রাষ্ট্রপতি কোন দলের না, সরকারেরও না। আমি একটা উদাহরণ দিই, যেমন জনাব হামিদ যখন রাষ্ট্রপতি হলেন, উনি কিন্তু এমপি ছিলেন। উনি যখন রাষ্ট্রপতি হলেন সাথে সাথে ওনার এমপি পদটা বাতিল হয়ে গিয়েছিল। প্রফেসর বি চৌধুরী যখন রাষ্ট্রপতি হয়েছেন, তো রাষ্ট্রপতি একটা বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি কোন দলের বা সরকারের ব্যক্তি নন, তিনি একেবারে পুরো দেশের একটাই। তো এটা একটা, কিন্তু উনি এটা হবেন বলে আমার মনে হয় না। মানে পুঁথিগত ব্যাখ্যা, আসলে তো এটা একটা জি জি অন্যরকম ব্যাখ্যা আছে যে দলের সমর্থন, দলের আস্থা না থাকলে তিনি রাষ্ট্রপতি। একদম একদম তাই, একদম তাই। কিন্তু তিনি সেটা হবেন না আমি ধারণা করি। কারণ হচ্ছে, আমি যতদূর বুঝি তিনি একজন ভালো করেন বা পারেন, কতটুকু পারেন সে প্রশ্ন কেউ করতে পারে, কিন্তু উনি ক্ষমতা ধরে রাখতে চান, তিনি সেই ক্ষমতা দিয়ে নিজে কাজ করতে চান। গ্রামীণে খেয়াল করবেন, গ্রামীণ ব্যাংকের যে ঘটনা থেকে ডিবেট শুরু হয়েছিল, ওনার তো আসলে বয়স শেষ হয়ে গিয়েছিল, উনি তো আসলে সরে যাওয়ার কথাই ছিল, কিন্তু উনি এটা ধরে রাখতে চাইলেন, মামলা মোকদ্দমা করলেন। শেখ হাসিনার অনেক সমালোচনা আমরা করবো, ওনাকে অনেক ক্ষেত্রে হয়রানিও করেছি, কিন্তু গ্রামীণের ক্ষেত্রে তো উনি আইন অনুযায়ী আসলে পদে থাকতে পারতেন না। শুধু সেটা না, গ্রামীণের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন আছে যেগুলোতে সবগুলোতে মানে ভার্চুয়ালি নিয়ন্ত্রণ ওনার হাতে, এটা গ্রামীণের লোকজন জানে, বলে। তো উনি আসলে এটা রাখতে চান। রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির যে কনস্টিটিউশনাল পাওয়ার আপনি খুব ভালো জানেন, তো এই পাওয়ার রেখে ইভেন আমরা যদি নতুন করে আরো দুই একটা পাওয়ার তাকে দেইও, তারপর ওই পাওয়ার নিয়ে থাকার ব্যক্তি ডক্টর ইউনূস বলে আমি মনে করি। তার চাইতে বরং এভাবে বলবো, উনি গ্রামীণে ফিরে যাবেন এবং যাওয়ার আগে আরো বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন, আরো কিছু নিতেও পারে, নিয়ে উনি সম্ভবত পরের সময়টা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। আচ্ছা, আর পরে আর কত সময়ও আপনি বলছিলেন শেষ বয়সের দিকে চলে আসছে, যাই হোক, হয়তো আরো তার দীর্ঘায়ু কামনা করি। তিনি আপনি একটা কথা বলছিলেন যে প্রেস সচিবের বক্তব্যের প্রসঙ্গে যে বাংলাদেশের মানুষকে আসলে অবজ্ঞাই করছেন কিনা এভাবে বলে। ডক্টর ইউনূস কি আসলে অবজ্ঞা করলেন যখন তিনি চ্যাথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়টা যখন তিনি বলছেন, তখন কি আমার আপনার ভোট, মানে আমরা যারা ভোট দিই, আমাদের কি অবজ্ঞা করা হচ্ছে? আমার কাছে মনে হয় অবজ্ঞা করা হচ্ছে, ভীষণ ভাবে অবজ্ঞা করা হচ্ছে। শুধু আমাদের ব্যক্তিকে না, গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করা হয়েছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করতে পারেন, পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না, এটা পারছে না, এটা ফেল করেছে, এরকম এখনো এই তত্ত্ব। এবং এটা মানে আপনি পেছনে যেতে থাকলে এটা খুব লম্বা হিস্ট্রি আছে। সক্রেটিস গণতন্ত্র পছন্দ করতেন না, যখন গ্রিসের গণতন্ত্র ডেভেলপ করছে, সেই 2500 বছর থেকে এই আলাপ আছে, এটা এখনো আছে পৃথিবীতে। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ডক্টর ইউনূস গণতন্ত্রের কথা বলছেন, তখন ভোটারদের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা, সেটাকে অবজ্ঞা করা, আমি ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি, আমি করেছি আমি ওনার এই প্রসঙ্গে। কেউ একজন একটা ধর্মে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, সে অন্তত তখন বলতে পারে না যে ইসলামে বিশ্বাস করে যে না, কোরআন তো আল্লাহর লেখা না, আল্লাহর পাঠানো ওই না, এটা বলতে পারে না। এটা বললে সে তার মুসলমানিত্ব খারিজ হয়, ব্যাপারটা এইরকম। তো আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলেন। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে, এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না, উনি স্টেরিওটাইপ করছে। এদেশে কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়ও, কত পার্সেন্ট? আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা 3টা ইলেকশন রিগ করতেন। এর মধ্যে 18 সালে তখন বিএনপি এসেছিল, রাতে সিল মারত না। বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী লীগ খরচ করতে পারতো, এবং যদি টাকা খরচ করে জেতা যেত, আওয়ামী লীগ টাকা খরচ করেই ফেয়ার ইলেকশনে জিততো। এটা ফর শিওর, আমি রাজনীতি তো বুঝি, আওয়ামী লীগের লোকজনের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। মানুষ ভুল সিদ্ধান্ত নেয় না এই দেশে, এবং উনি অত্যন্ত অবজ্ঞা করেছেন। এটা প্রমাণ করে, হ্যাঁ আমি যদি বলেও ফেলি, উনি তো আসলে এই দেশের সাথে খুব বেশি কানেক্টেড ছিলেন না। তারপর খেয়াল করুন, উনি শেষ মুহূর্তে এসে যখন শেখ হাসিনা তাকে অনেক বেশি ঝামেলা করতে শুরু করলেন, তখন থেকে হয়তো উনি দেশের দিকে তাকিয়েছেন। এর আগে উনি একটা গ্লোবাল পার্সোনালিটি, তিনি সারা জীবন বাইরে থেকেছেন। এবং এই আলাপ আমরা করছি, ধরুন 18 সালের নির্বাচন আমরা যদি এখন বলি, ওই রাতের ভোটের পর আমরা ওনার একটা সাধারণ বক্তব্য শুনেছি, একটা বেসিক স্টেটমেন্ট, দেশের ডেমোক্রেসিটাকে শেষ করে ফেলা হলো 14 সালে। এবং জনাব খালেদ মুহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে তিনি স্বীকারও করেছিলেন, প্রথম ইন্টারভিউতে,
উনি ঝামেলা এড়ানোর জন্যই কথা বলেন। তার মানে উনি বাংলাদেশ সম্পর্কে আসলে কত কম জানেন সেটা। আর দ্বিতীয় কথাটা এটাও বলে ফেলা ভালো, মাঝে মাঝে না আমাদের কারো কারো প্রতি হিউমিলিয়েটিং কথা মাথায় আছে। আমরা কারোর সাথে কথা বলতে গিয়ে ইচ্ছা করে তাকে এটা বলে ফেলি, স্টুপিড বলে ফেলি, এটা বলে ফেলি, কাউকে একটা চর মেরে দিই। আমরা মাঝে মাঝে এগুলো মাথায় আসলেও আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। আমরা জানি যে আমাদের এই কথাগুলো বলা অনুচিত, এটা অন্যায়, এটা ওকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়। তিনি সেই ব্যারিয়ারটাও দিলেন না, তিনি এই তাচ্ছিল্য করেছেন এবং এটা অত্যন্ত গূঢ় অপরাধ হয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে তার মতো মানুষের এই বক্তব্যটা প্রত্যাহার করে অ্যাপোলোজাইজ করা উচিত ছিল। তিনি বাংলাদেশ সম্পর্কে মানে কম জানেন বা তার যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা আপনি বলছিলেন, তাহলে কি তিনি রং চয়েস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে? না, কেউ আমাকে যদি 5 অগাস্টে আবার ফিরে যেতে, আমি ওনার শাসন নিয়ে একেবারেই হ্যাপি না। আমি তাই বলি যে এই যে সময়টায় আমরা আসলাম, আমরা শেখ হাসিনা দেশের কি কি ক্ষতি করেছে, মানে এটা তো সত্যিকার অর্থে আপনি জানেন, আপনি নিজে মিডিয়াতে ছিলেন, আপনি জানেন আমরা এগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি, খুঁটিনাটি আমরা জানি দেশটাকে কিভাবে ধ্বংস করেছেন, প্রতিটা সিস্টেম ধ্বংস করেছেন, ইনস্টিটিউট ধ্বংস করেছেন। তারপরও 10 মাসে এই দেশকে আরো বেটার জায়গায় রাখা যেত যদি উনি আরেকটু বেটার অ্যাডমিনিস্ট্রেটর হতেন। কিন্তু আমি আবারও বলছি, 5 অগাস্টে যদি আমরা ফেরত যাই, আমি আবারও ওনাকে চাইবো। কারণ হচ্ছে এই, বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত আমাদের বিরুদ্ধে যা শুরু করেছিল, এবং সেখানে আওয়ামী লীগের তো ইন্ধন আছেই, যে ঝড়ঝাপটা আমাদের উপরে তখন এসে হাজির হয়েছে সে যতটুকু হতে পারতো, শুধু তার মতো একজন ব্যক্তিত্ব থাকার কারণে গ্লোবালি আমরা অনেক বড় সমর্থন পেয়েছিলাম।